44টি ফ্লোটিলা নৌযানের মধ্যে 43টি বর্বর ইসরায়েলের হাতে আটক বন্দী অন্তত 500 কর্মী। বাকি একটি নৌকা কি গাজায় পৌঁছেছে? ফ্লোটিলার নৌযান ও নিরীহ মানুষদের আটকের প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দেশগুলো? কাতারে কেউ হামলা চালালে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। এটি কি লোক দেখানো হুমকি? কি বলছেন বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 44টি নৌযানের মধ্যে 43টি সহ অন্তত 500 মানবাধিকার কর্মীকে আটক করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। তবে নৃশংস ইসরায়েলিদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পেরেছে একটি নৌকা। অবশ্য গাজা উপকূল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেটি গাজায় পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বন্দী কয়েকশো কর্মীকে কোথায় আটকে রেখেছে ইসরায়েল তা নিশ্চিত হওয়া যায়নি। কি ঘটবে তাদের ভাগ্যে? তাদের কি কারাগারে থাকতে হবে নাকি ফেরত পাঠানো হবে অন্য কোনো দেশে? এমন সব তথ্য নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এভাবেই অস্ত্রের মুখে মানবাধিকার কর্মীদের বন্দী করে বর্বর ইসরায়েলি বাহিনী। মৃত্যুপরী গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চেষ্টাটিও আটকে দিয়ে অভুক্ত ফিলিস্তিনিদের খাবার কেড়ে নিল তারা। বুধবার সমুদ্রে ফাঁদ পেতে থাকা ইসরায়েলি বাহিনী হামলা চালায় ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া খাবার, বস্ত্র, চিকিৎসা সরঞ্জাম সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের 44টি নৌযানের ওপর। বৃহস্পতিবারের মধ্যে বন্দী করে এসব নৌযানে থাকা অন্তত 500 মানবাধিকার কর্মীকে। কিন্তু ভাগ্যক্রমে একটি নৌকা প্রথমবারের মতো ফিলিস্তিনের জলসীমায় ঢুকে পড়ে। সে সময় ধারণ করা এক ভিডিওতে নৌকাটিতে থাকা এক মানবাধিকার কর্মী জানান, গাজা উপকূল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আছে তারা। তবে সে সময় ইসরায়েলি বাহিনী জল কামান দিয়ে তাদের উপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী আমাদের উপর জল কামান ব্যবহার করে, আমাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশও দেয়। কিন্তু আমরা নৌযানটি চলমান রাখি, তারা আমাদের থামাতে পারেনি। পানির ঠান্ডায় আমাদের নৌযানের লোকজন অসুস্থ হয়ে পড়ে। তারা নানা কায়দায় আমাদের আটক করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তবে এর কিছুক্ষণ পরই নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত সেটি বন্দরে পৌঁছেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী নৌবহর আটকে দিতে জলকামান ব্যবহার করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা সহ মানবাধিকার, স্বেচ্ছাসেবক ও পরিবেশ কর্মীরা। এছাড়াও তুরস্ক, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, স্পেন সহ 44টি দেশের আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি। আমি সহ আরো কয়েকশো কর্মীকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আমাদের মানবাধিকার অভিযান তারা পণ্ড করে দিয়েছে। আমরা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করিনি। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা আমাদের মুক্তির জন্য পদক্ষেপ নিক। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসন বলছে, বন্দীরা সুস্থ আছে এবং গাজায় অবরোধ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় কাতার, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন। দ্রুত এসব কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলের শাস্তির দাবিও জানান নেতারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান সহ কয়েকশো নিরীহ মানুষকে আটকের প্রতিবাদে বিশ্বজুড়ে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন। রাজপথে নেমে এসেছে বিক্ষুব্ধ লাখো জনতা। তুরস্ক, মালয়েশিয়া ও কলম্বিয়া সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। ইউরোপে চলছে ধর্মঘট। এমন পরিস্থিতিতে বর্বর নৃশংস নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেবে ক্ষমতাধর দেশগুলো? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক আইন ও মানবতাকে আবারও বুড়ো আঙুল দেখালো মধ্যপ্রাচ্যের দস্যু রাষ্ট্র ইসরায়েল। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটক ও নিরীহ যাত্রীদের জীবন হুমকিতে ফেলে নেতানিয়াহু প্রমাণ করলেন, বিশ্ব বিবেককে মোটেও পাত্তা দেয় না তার দেশ। ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে যাওয়া নৌবহর ঠেকিয়ে দেওয়া এবং শতাধিক কর্মী আটকের ঘটনায় বিশ্বব্যাপী উঠেছে নিন্দার ঝড়। ইস্তাম্বুল থেকে রোম, আর্জেন্টিনা থেকে বার্লিন প্রতিবাদে ফেটে পড়েছে লাখো মানুষ। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বর্বরতা থামাতে অচিরেই কি নেওয়া হবে বাস্তব কোনো পদক্ষেপ?
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, তুরস্ক, স্পেন, বেলজিয়াম ও কলম্বিয়া সহ প্রায় ৪৪টি দেশের নাগরিক রয়েছে গাজামুখী নৌবহরে। কিন্তু আমেরিকার মিত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশগুলোর প্রতিনিধি থাকার খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এমন পদক্ষেপ একটি সন্ত্রাসী কাজ, যার মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে তেল আবিব। আঙ্কারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণহত্যাকারী নীতি অনুসরণ করে নেতানিয়াহু সরকার শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়, বরং যে কোনো মানবিক উদ্যোগকেই শত্রু হিসেবে দেখছে। ইসরায়েলের জঘন্য কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আটককৃত নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, সব বৈধ ও আইনি পথে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করবে মালয়েশিয়া। নৌবহরে থাকা কলম্বিয়ার নাগরিক সহ অন্যদের আটকের জেরে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর মধ্যেই নিজ দেশ থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে তেল আবিবের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের ঘোষণাও দিয়েছেন পেত্রো। গাজামুখী নৌবহর থামানো ও মানবাধিকার কর্মীদের আটকে ইউরোপ জুড়ে দেখা গেছে জনক্ষোভের বিস্ফোরণ। ফ্লোটিলার সঙ্গে সংহতি প্রকাশ করে এরই মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। আটককৃত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে গ্রিস, ইতালি, বেলজিয়াম ও ফ্রান্স। গাজায় মানবিক সহায়তার পথ বন্ধ করে সরাসরি নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে ইসরায়েল, এমন মন্তব্য করেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অন্তত ২০ জন ডেমোক্রেট কংগ্রেসম্যান হোয়াইট হাউসকে চাপ দিয়েছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে। মানবিক নৌবহরে ইসরায়েলের অন্যায় অভিযান আরও স্পষ্ট করে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভণ্ডামি। এভাবেই নিজের মতামত তুলে ধরেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে তিনি জানান, যারা ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা করছে তাদেরকেই অপহরণ করা হচ্ছে, অথচ পশ্চিমা সরকারগুলো লজ্জাজনকভাবে নিশ্চুপ। এখন প্রশ্ন একটাই, আন্তর্জাতিক মহল কি আবারও বিবৃতি দিয়েই থেমে যাবে? বিশ্বজুড়ে বিক্ষোভ, ধর্মঘট আর কূটনৈতিক প্রতিক্রিয়া কি পারবে নেতানিয়াহুকে দমাতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পুরো বিশ্বের নজর যখন গ্লোবাল ফ্লোটিলার দিকে, তখন গোটা বিশ্বের চোখের সামনে গাজায় চলছে নির্বিচার ফিলিস্তিনি হত্যা। নেতানিয়াহুর বাহিনী যখন নির্লজ্জের মতো একের পর এক নৌযানে উঠে পড়ে অভিযাত্রীদের বন্দি করেছে, তখন গাজাবাসীকে শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছে ভিটে মাটি ছেড়ে যাওয়ার। যেন কোনো কিছুকেই পরোয়া করছে না তেল আবিব। কেন এমন বেপরোয়া হয়ে উঠেছে দেশটি? কোন শক্তিতে বিশ্বের কাউকেই কোনায় ধরছে না নেতানিয়াহু? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পুরো বিশ্বের নজর এখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে। এরপরও নির্লজ্জের মতো একের পর এক জাহাজে উঠে অভিযাত্রীদের বন্দি করছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য ঢুকতে না দেওয়ার যে সামুদ্রিক অবরোধ দিয়েছে ইসরায়েল, তা ভাঙার জন্যই বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় এই নৌবহর। কিন্তু বহরে থাকা একের পর এক নৌযানে উঠে সেগুলো আটক করে নিচ্ছে ইসরায়েল, যার ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কেন এতটা বেপরোয়া হয়ে উঠেছে তেল আবিব? কেন গোটা বিশ্বের সামনেই নির্লজ্জের মতো চালিয়ে যাচ্ছে গণহত্যা? জাতিসংঘের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল তার গণহত্যামূলক কর্মকাণ্ডে বিন্দুমাত্র পিছু হটছে না। হাসপাতাল, স্কুল, শরণার্থী ক্যাম্প, কোনো জায়গায় নিরাপদ নয় ইসরায়েলি বোমাবর্ষণ থেকে। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র ২০২৪ সালের শেষ মাসে ইসরায়েলি হামলায় হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। আরও ভয়াবহ বিষয় হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে ইসরায়েল ইচ্ছে করেই গাজার খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের সরবরাহ বন্ধ করে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করছে। এটি আন্তর্জাতিক আইনে কালেকটিভ পানিশমেন্ট বা সম্মিলিত শাস্তি হিসেবে চিহ্নিত, যা স্পষ্টতই যুদ্ধাপরাধ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে গাজার কয়েকটি প্রধান হাসপাতাল সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আল শিফা হাসপাতাল থেকে শুরু করে ইন্দোনেশিয়া হাসপাতাল পর্যন্ত বোমাবর্ষণের ভয়াবহতা চিকিৎসক ও রোগীদের জীবন রক্ষার ন্যূনতম সুযোগও কেড়ে নিয়েছে। শিশুদের মৃতদেহ দিয়ে ভরে যাচ্ছে স্থানীয় কবরস্থানগুলো, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে আছে।
ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্পষ্টতই জাতিসংঘ সনদ ও জেনেভা কনভেনশন লঙ্ঘন। আশ্চর্যের বিষয় হলো এসব বর্বরতা প্রকাশ্যে ঘটতে থাকা সত্ত্বেও ইসরায়েল বিন্দুমাত্র লজ্জিত নয়। উল্টো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব হামলার পক্ষে যুক্তি দিচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বহু দেশের প্রতিনিধিরা সভা থেকে বের হয়ে যায়, কিন্তু তিনি নির্লজ্জভাবে দাবি করছেন আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। প্রশ্ন হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা কি আত্মরক্ষা? হাসপাতাল ধ্বংস করা কি বিচ্ছিন্নতাবাদ দমন? ইসরায়েলের এই নির্লজ্জতায় বড় এক ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। দেশটি বারবার জাতিসংঘে গাজার জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান নতুন কিছু নয়। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই দেশটির আর্থিক ও সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার জন্যই ইসরায়েলকে সবকিছুতে ছাড় দিচ্ছে। ফলে গণহত্যা, শিশু হত্যা কিংবা মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো কর্মকাণ্ডের পরও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়াই সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এমনকি স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার মতো ইউরোপীয় দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবুও ইসরায়েলের বোমাবর্ষণ থামছে না, বরং প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই বেপরোয়া নীতির দুইটি সম্ভাব্য ফল হতে পারে। একদিকে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অবরোধের কারণে ইসরায়েল অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়তে পারে। ইতোমধ্যেই আল জাজিরা রিপোর্ট করেছে ইসরায়েলের সরকার বিরোধী আন্দোলন বেড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দেশ ছাড়ছে। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র একইভাবে সমর্থন দিয়ে যায় তবে গাজার গণহত্যা আরও দীর্ঘায়িত হবে। এর ফলাফল হবে মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক যুদ্ধ, যা ইরান, লেবানন ও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। একটি বিষয় স্পষ্ট, গাজার রক্তধারা বন্ধ না হলে ইসরায়েলের ভবিষ্যৎও অনিশ্চিত। ইতিহাসে বহুবার দেখা গেছে বেপরোয়া শক্তির পতন ঘটে নিজের অহংকারের কারণেই। নেতানিয়াহুর ইসরায়েলও সেই পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মানবাধিকার সংগঠনগুলোর ভাষায় আজকের গাজা হচ্ছে বিশ্বের বিবেকের পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে শুধু ইসরায়েল নয়, পুরো আন্তর্জাতিক সমাজই মানবতার কাছে দায়ী হয়ে থাকবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। কাতারে কেউ হামলা চালালে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এরই মধ্যে আরব উপসাগরীয় মিত্রদেশ কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ঐতিহাসিক এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার এমন ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। এটিকে নিজেদের ঘাঁটিগুলো রক্ষার জন্য নাকি মধ্যপ্রাচ্যকে শান্ত রাখার লোক দেখানো কৌশল প্রেসিডেন্ট ট্রাম্পের? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলায় উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে জোরালো প্রশ্ন ওঠে। সে সময় ওই হামলার বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়াও জানাতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে কাতার সহ উপসাগরীয় দেশগুলো। সেই প্রেক্ষাপটে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবারে কাতারকে রক্ষার দৃঢ় অঙ্গীকার জানিয়ে ঐতিহাসিক এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী ওই আদেশে ট্রাম্প বলেছেন, ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ এবং সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্কের দ্বারা একে অপরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ যুক্তরাষ্ট্র ও কাতার। সার্বিক বাস্তবতায় কাতার যদি আগামীতে আবারও কখনো হামলার শিকার হয় তবে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে, প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে। এতে আরও বলা হয়, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা কোনো স্থাপনায় হামলা হলে সেটিকে নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। হামলা মোকাবেলায় কূটনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক প্রতিক্রিয়া জানাবে ওয়াশিংটন। হঠাৎ কেন কাতারকে আশ্বস্ত করতে এমন নজিরবিহীন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প?
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্রের জন্য অতি প্রয়োজনীয় উপসাগরীয় দেশগুলো। ইরানকে প্রতিহত করতেও এসব দেশকে হাতে রাখা প্রয়োজন। শুধু তাই নয়, বিপুল প্রাকৃতিক সম্পদের উৎস উপসাগরীয় এসব দেশের ওপর নানাভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র। সব মিলিয়েই এসব দেশের কাছে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট ট্রাম্প। এর জেরেই সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠককালে যৌথ এক ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়ে কাতারের প্রধানমন্ত্রী আল থানির কাছে ক্ষমাও চাওয়ান ট্রাম্প। ওই ফোন কলে নেতানিয়াহু কাতারে হামলা চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর কখনো কাতারে হামলা চালাবে না তার দেশ। ওই হামলা চালানো ভুল ছিল বলেও স্বীকার করেন তিনি। এদিকে কাতারের জন্য ট্রাম্পের নজিরবিহীন এই নির্বাহী আদেশকে ন্যাটো চুক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে মূলত এই নির্বাহী আদেশ ন্যাটো চুক্তির চেয়েও গভীর। ন্যাটোর চুক্তি অনুসারে জোটভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সাহায্য করবে। এই সাহায্য পারস্পরিক, কিন্তু কাতারের ক্ষেত্রে এটি পারস্পরিক নয়। যুক্তরাষ্ট্র এককভাবে কাতারের নিরাপত্তা দিয়ে যাবে। ট্রাম্পের এমন নির্বাহী আদেশ নিয়ে এরই মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। অনেকের অভিযোগ, ট্রাম্প অন্যদের মতামত না নিয়ে এককভাবে এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রকে এমন আইনি বাধ্যবাধকতায় ফেলার আগে সেনেটের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল, কারণ এ ধরনের অঙ্গীকারের জেরে যুক্তরাষ্ট্রকে কারো বিরুদ্ধে যুদ্ধেও জড়াতে হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান সহ আলাদা দুটি ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর। ভারত সমর্থিত অন্তত ৪ সন্ত্রাসবাদীকে গ্রেফতারের দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার একাধিক এলাকায় বুধবার সন্ত্রাসীদের গোপন আস্তানায় যৌথ বাহিনী অভিযান শুরু হলে পাল্টা প্রতিরোধে ব্যাপক গোলাগুলিতে অন্তত ২১ জন নিহত হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আগবার্গ এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানায় অভিযানের শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনের লাশ, স্বয়ংক্রিয় অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। একই দিন শেরানি জেলায় আলাদা অভিযানে নিহত হয় অন্তত ৮ সন্দেহভাজন জঙ্গি। এর মধ্যে ১৩ জনকে ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের সদস্য দাবি করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। খুজদার এলাকায় নারীদের পোশাক পরে পালানোর সময় ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দিনের শুরুতে বেলুচিস্তানে দুটি ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। লাসবেলা উথালের 0 পয়েন্টে একটি বাস ব্রেক ফেল করে নিহত হয় কমপক্ষে ৬ জন। আহত ২০ জনের বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।